বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরুল ইসলাম, সহকারী অধ্যাপক, ফার্মেসি বিভাগ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা। ভিডিও লেকচার কিভাবে ফলো করতে হবে তার একটি থরো গাইডলাইন এখানে দেয়া আছে। প্রথমেই পুরো ভিডিওটি একবার দেখে নিতে হবে। তারপরে যদি কোথাও কোনো সমস্যা বা অস্পষ্টতা থেকে যায়, কোনো টপিকস বুঝতে অসুবিধা থাকে, তাহলে এই ভিডিওটি আরো বারবার দেখা যেতে পারে। ভিডিও দেখার সময় ক্লাস লেকচার যেভাবে ফলো করো, যেভাবে টিচারের ক্লাসে লেকচার দেওয়ার সময় বিভিন্ন টপিকস খাতায় নোট করে নাও, সেভাবে নোট করে নিতে হবে, যাতে পরবর্তীতে তোমার নিজের হ্যান্ড নোট তৈরি করার সময় এই টপিকসগুলো কাজে লাগে। নিজের নোট নিজের মতো করে পরীক্ষার প্রিপারেশনের জন্য নোট তৈরি করার সময় এই ভিডিও লেকচারের পাশাপাশি বিভিন্ন রেফারেন্স বই এবং ইন্টারনেটের সাহায্য নেওয়া যেতে পারে। এরপরেও যদি কোনো টপিকস বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, তো অবশ্যই আমাকে মেসেঞ্জার বা ফেসবুক গ্রুপে কোশ্চেন করতে পারো, কোশ্চেন করে জেনে নিতে পারো। এই সমস্ত কিছুর মাধ্যমে রেফারেন্স বই, ইন্টারনেট এবং এই ভিডিও লেকচার এর সাহায্যে নিজের মতো করে প্রিপারেশন নিতে হবে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার সেশন বা এক্সামের জন্য। আজকের ভিডিও লেকচার আমরা শুরু করব ইন্ডোল অ্যালকালয়েডস দিয়ে। ইন্ডোল গ্রুপের যে অ্যালকালয়েড, যে কম্পাউন্ডগুলোতে ইন্ডোল নিউক্লিয়াস, দিস ইজ ইন্ডোল নিউক্লিয়াস এটা থাকবে, তাদেরকে আমরা বলবো ইন্ডোল অ্যালকালয়েডস। ইন্ডোল অ্যালকালয়েডস এর এক্সাম্পল হিসেবে আমরা চারটা প্ল্যান্ট সোর্স পড়ব। নাম্বার ওয়ান হচ্ছে রাউলফিয়া বা সর্পগন্ধা। সেকেন্ড আমরা পড়ব নাক্স ভূমিকা, দেন আর্গট, এবং ফাইনালি আরেকটা গ্রুপ অফ অ্যালকালয়েড, প্ল্যান্ট সোর্স অফ ইন্ডোল অ্যালকালয়েডস। আর্গটের পরে আমরা দেখব ক্যাথারান্থাস। এই চারটা সোর্স আমরা ইন্ডোল অ্যালকালয়েডের এক্সাম্পল হিসেবে দেখব, ইন্ডোল অ্যালকালয়েডের সোর্স হিসেবে দেখব। প্রথমে আমরা শুরু করি রাউলফিয়া, এর অন্যান্য সিনোনিম সর্পগন্ধা, বাংলায় সর্পগন্ধা বলা হয়। এছাড়াও এর আরেকটা নাম হচ্ছে চন্দ্রিকা। বায়োলজিক্যাল সোর্স, এটা আমরা ব্যবহার করি ড্রাইড রুটস, শুকনো যে শেকড়, এই শেকড় শুকিয়ে ব্যবহার করা হয়। এর পাতা এবং ফুল ও ফলের ছবিটা এখানে এই ছবিতে দেখানো হচ্ছে। এটা সর্পগন্ধা গাছের পাতা, এই ফুল এবং ফল। আমরা ড্রাইড রুটস ব্যবহার করি। সায়েন্টিফিক নেম রাউলফিয়া সার্পেন্টিনা, ফ্যামিলি অ্যাপোসাইনাসি। জিওগ্রাফিক্যাল সোর্স, এটা একটা শ্রাব, ছোট গুল্ম জাতীয় উদ্ভিদ। নেটিভ টু ইন্ডিয়া টু সুমাত্রা, ইন্ডিয়া এবং সুমাত্রা এর জন্মস্থান। এছাড়াও পাওয়া যায় বার্মা, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান এবং জাভা। তার মানে এই ভারতীয় উপমহাদেশ, এই রিজিয়নে এটা পাওয়া যায়। কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস অ্যাবাউট 0.7 to 2.4% পর্যন্ত অ্যালকালয়েডাল বেস এখানে পাওয়া যায়। বিভিন্ন ধরনের অ্যালকালয়েডাল বেস, যার মধ্যে অ্যাবাউট মোর দ্যান 80 অ্যালকালয়েডস আইসোলেট করা সম্ভব হয়েছে। প্রিন্সিপাল অ্যালকালয়েড গুলো হচ্ছে রিজারপিন, সাইরিজারপিন, রেসিনামিন, রেসিডিন অ্যান্ড রাউনাসিন। এগুলো হচ্ছে প্রিন্সিপাল অ্যালকালয়েডস। প্রত্যেকটা প্রিন্সিপাল অ্যালকালয়েডের সামনে ক্যাপিটাল লেটার, যেটা যে লেটার দিয়ে শুরু হয়েছে, যে অ্যালফাবেট দিয়ে শুরু হয়েছে, সেটা হচ্ছে আর। এবং এই প্ল্যান্টের নামও হচ্ছে রাউলফিয়া, বায়োলজিক্যাল যে নেম রাউলফিয়া,
তো এই নামগুলো থেকে, এই প্ল্যান্টের নাম থেকে আর দিয়ে মিলিয়ে মনে রাখা সম্ভব। রিজারপিন, সাইরিজারপিন, রেসিনামিন, রেসিডিন এবং রাউনাসিন। অন্যান্য মাইনর কনস্টিটিউয়েন্টের মধ্যে, মাইনর অ্যালকালয়েডের মধ্যে আছে অ্যাজমালিন, অ্যাজমালিনিন, অ্যাজমালিসিন, আইসোঅ্যাজমালিন। এই চারটা একই নাম, একই নামের বিভিন্ন ফর্ম। তারপরে আছে অ্যালস্টোনিন, সারপেন্টিন, সারপেন্টিনিন, সারপেন্টিনিন এটা এসেছে সারপেন্টিনা থেকে, স্পিসিস অংশ থেকে নামকরণ। তোমরা অ্যালকালয়েডের ইন্ট্রোডাকশনে অবশ্য 1-1 এর ফার্মাকোগনোসিতে অ্যালকালয়েডের কিভাবে নামকরণ করা হয় সেটা জানো। বিভিন্ন সাফিক্স বা প্রিফিক্স অ্যাড করা হয়। জেনাস অংশ থেকে অনেকগুলো অ্যালকালয়েডের নামকরণ করা হয়েছে, আবার স্পিসিস অংশ থেকেও অনেক অ্যালকালয়েডের নামকরণ করা হয়। তো সেরকম সারপেন্টিন, সারপেন্টিনিন, টেট্রাহাইড্রো রিজারপিন, রিজারপিনিন এবং রাউলফিনিন, এগুলো হচ্ছে অল্প পরিমাণে পাওয়া যায় এরকম ইন্ডোল অ্যালকালয়েডস। অন্যান্য সাবস্টেন্স, অ্যালকালয়েডের বাইরে অন্যান্য যে সাবস্টেন্স গুলো আছে সেগুলো হচ্ছে ফাইটোস্টেরলস, ফ্যাটি অ্যাসিডস, আনস্যাচুরেটেড অ্যালকোহলস এবং সুগারস। কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস এর পরে আমরা ছবি দেখব। এখানে কিছু কম্পাউন্ডের অ্যালকালয়েডাল বেস এবং অ্যালকালয়েডের ছবি দেওয়া আছে, এক্সাম্পল। এটা তো বললাম, গত এই স্লাইডেই বলা হয়েছে। এখানে অন্যান্য কনস্টিটিউয়েন্টস, ফাইটোস্টেরল, ফ্যাটি অ্যাসিডস, আনস্যাচুরেটেড অ্যালকোহলস এবং সুগার, সে জিনিসগুলোই এই চার্টে বলা আছে। ফিগারটা একটু বড় করে, তো এখানে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস গুলো, this is base structure। এখানে on the basis of different R1 and R2 functional group, এখানে R2, এখানে R1, বিভিন্ন ফাংশনাল গ্রুপের জন্য বিভিন্ন নামকরণ, বিভিন্ন কম্পাউন্ডের আলাদা আলাদা নাম, যেমন রেসিমেটল, রেসিনামিন, রিজারপেন, ডিজারপেন। স্ট্রাকচারগুলোর মধ্যে সিমিলারিটিজ আছে, মোটামুটি একটা স্ট্রাকচার মনে রেখে এবং সাবস্টিটিউয়েন্টগুলো প্র্যাকটিস করে কম্পাউন্ডগুলো স্ট্রাকচার, কেমিক্যাল স্ট্রাকচার মনে রাখা সম্ভব। এর সাইডে এই কম্পাউন্ডের নাম অ্যাজমালিন, এছাড়াও অ্যাজমালিসিন এবং রিজারপিনিন। মোটামুটি অ্যাজমালিসিন এবং এই যে সাবস্টিটিউয়েন্ট কম্পাউন্ড, ডেরিভেটিভ কম্পাউন্ড এবং রিজারপিনিন, এই তিনটা স্ট্রাকচারের মধ্যে সিমিলারিটিজ আছে। অ্যাজমালিন একটু অন্যরকম, যদিও এটা পেঁচানো ফর্মে আছে। এটা এই যে বন্ড যেটা দেখা যাচ্ছে, এটা স্প্রেড করলে মোটামুটি এরকম একটা স্ট্রাকচারই দাঁড়াবে। ইউজ, এটা রাউলফিয়া এক্সট্রাক্ট, এটা হিপনোটিক হিসেবে, সেডাটিভ হিসেবে এবং অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসেবে ব্যবহার করা হয়। রাউলফিয়া এক্সট্রাক্টের ব্লাড প্রেশার রিডিউসিং ইফেক্ট আছে, এজন্য হাইপার টেনশনে ব্যবহার করা হয়, হাই ব্লাড প্রেশারে কমানোর জন্য ইউজ করা হয়। এছাড়াও ইনক্রিজ ইউটেরাইন কন্ট্রাকশন ইনক্রিজ করে। নিউরো সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের ব্যবহার আছে। নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার, দ্যাট মিনস বিভিন্ন মানসিক অসুখ। এছাড়াও ইনস্যানিটি, স্পেসিফিক ফর ইনস্যানিটি, ইনস্যানিটি মানে হচ্ছে প্রলাপবকা, উন্মাদগ্রস্ততা, এরকম একটা বিষয়। এছাড়াও বাউল, অন্ত্রের প্রদাহজনিত অন্ত্রের অসুস্থতা বা অন্ত্রের বিভিন্ন সমস্যাজনিত যে পেইন তৈরি হয় সেগুলো কিউর করার জন্য ব্যবহার করা হয়। আর অ্যাজমালিন যে কম্পাউন্ডটা আছে, এটা কার্ডিয়াক অ্যারিথমিয়া ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয়। ব্যবহারের পরে আমরা এখানে এই স্লাইডে আমাদের রাউলফিয়া আর সর্পগন্ধা সম্পর্কে ডেসক্রিপশন শেষ হচ্ছে। আমাদের নেক্সট যে প্ল্যান্ট সোর্স, নাক্স ভূমিকা, এটা নিয়ে আমরা কথা বলবো।
নাক্স ভূমিকার বায়োলজিক্যাল নেম স্ট্রিকনোস নাক্স ভূমিকা। এটা প্ল্যান্টটা দেখতে এরকম ডুমুর জাতীয় ফল, বট গাছে বট ফলের মতো। এই প্ল্যান্টের মধ্যে যে বীজ, এরকম চাকতির মতো বীজ দেখা যায়। এটা এরকম ফুল হয়, এরকম বট ফলের মতো ফল হয়। সেই ফলের ভেতরে যে বীজ, যেটা চাকতির মতো বীজ, সেটা কালেক্ট করে এই যে চাকতি বীজ, এই বীজের এক্সট্রাক্ট বা বীজ থেকে ড্রাগ অ্যালকালয়েড এক্সট্রাক্ট করা হয়। বায়োলজিক্যাল নেম স্ট্রিকনোস নাক্স ভূমিকা। স্ট্রিকনোস শব্দটা গ্রিক, এর মানে হচ্ছে নাম্বার অফ পয়জনাস প্ল্যান্ট। স্ট্রিকনোস যেহেতু এটা জেনাস নেম, এবং স্ট্রিকনোস দিয়ে এর সাথে অন্যান্য স্পিসিস অ্যাড করে অনেকগুলো প্রজাতি পাওয়া যায়। সো স্ট্রিকনোস এটা দিয়ে, এই জেনাস অংশ দিয়ে সামগ্রিকভাবে সম্মিলিতভাবে এমন একটা গ্রুপ অফ প্ল্যান্টকে নির্দেশ করা হয় যেগুলোর মধ্যে পয়জনাস কম্পাউন্ড পাওয়া সম্ভব। এই জন্য নামটা এরকম, স্ট্রিকনোস মানে বোঝায় এ নাম্বার অফ পয়জনাস প্ল্যান্টস। আর নাক্স ভূমিকা, এটা ল্যাটিন দুইটা ওয়ার্ডের সমন্বয়ে গঠিত, নাক্স এবং ভূমিকা, যার মানে হচ্ছে যে এমন ধরনের নাট, নাক্স মিন নাট, বাদাম বা এরকম কিছু বীজ বা এরকম কোনো জিনিস যেটা ভূমিকা, দ্যাট মিনস হচ্ছে ভমিটিং বা বমি বমি তৈরি করে। তো নাক্স ভূমিকার অর্থ দ্বারাই হচ্ছে এরকম একটা জিনিস, এরকম কোনো নাট যেটা বমি তৈরি করে, কজেস ভমিটিং। বায়োলজিক্যাল সোর্স আমরা অলরেডি বলেছি যে এরকম নাক্স ভূমিকার ড্রাইড এবং রাইপ, পাকা এবং পাকা ফলের থেকে পাওয়া বীজ শুকিয়ে নিয়ে সেটা ব্যবহার করা হয়। ড্রাইড রাইপ অ্যান্ড ড্রাইড সিডস অফ স্টিকনস নাক্স ভূমিকা। ফ্যামিলি লোগানিয়াসি। জিওগ্রাফিক্যাল সোর্স, এটা স্মল ট্রি, ছোট ছোট গাছ, অ্যাবাউট 12 মিটার ইন হাইট, বা বট গাছের মতো লম্বা হয়, বট গাছের মতো এরকম একটা ট্রি। নেটিভ টু ইস্ট ইন্ডিজ, ফাউন্ড ইন ফরেস্টস অফ শ্রীলঙ্কা। বিভিন্ন দেশের বনে, যেমন শ্রীলঙ্কা, নর্দার্ন অস্ট্রেলিয়া, বার্মা, কম্বোডিয়া এবং থাইল্যান্ড, এরকম এর দেশগুলোর বন জঙ্গলে এটা এজ এ স্মল ট্রি হিসেবে জন্মায়, পাওয়া যায়। অবশ্যই নেটিভ হচ্ছে বা ইন্ডিজিনাস টু ইস্ট ইন্ডিজ, জন্মস্থান ইস্ট ইন্ডিজে। কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস, এতে 1.8 to 5.3% টোটাল অ্যালকালয়েডাল বেস পাওয়া যায়। প্রিডোমিনেন্ট অ্যালকালয়েডের মধ্যে আছে স্ট্রিকনিন 1.25% এবং ব্রুসিন 1.5%। স্ট্রিকনিন যেটা দেখছো, এটার নামকরণটা হয়েছে স্ট্রিকনোস অংশ থেকে, জেনাস অংশ থেকে। আদার মাইনর কনস্টিটিউয়েন্টস এর মধ্যে, মাইনর অ্যালকালয়েডের মধ্যে আছে আলফা এন্ড বিটা কলোব্রিন, ভমিসিন, নোভাসিন, প্রোটোস্ট্রিকনিন, এন অক্সিস্ট্রিকনিন, সিউডোস্ট্রিকনিন, আইসোস্ট্রিকনিন, ইকাসিন, 3-methoxy ইকাজিন। এগুলো হচ্ছে আদার মিনার অ্যালকালয়েডস প্রেজেন্ট ইন নাক্স ভূমিকা সিডস। ছবি অলরেডি আমরা দেখিয়েছি, এটা নাক্স ভূমিকা প্ল্যান্টের ফল এবং পাতা। এখানে ফল, পাতা এবং একটা ফলকে কিভাবে ভেঙে বীজ আহরণ করা হয় সেটা দেখানো হচ্ছে, সাথে ফুলের কিছু অংশ, আর এটা হচ্ছে শুকিয়ে নেওয়া পাকা ফলের বীজ। এছাড়াও অন্যান্য কনস্টিটিউয়েন্টের মধ্যে আছে ক্লোরোজেনিক অ্যাসিড, ক্যাফেটনিক অ্যাসিড, লোগানিন, এটা একটা গ্লাইকোসাইড। এছাড়াও কিছু ফিক্সড অয়েল এবং প্রোটিনও পাওয়া যায়। এখানে স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এটা বেস স্ট্রাকচার অফ প্রিন্সিপাল অ্যালকালয়েডস। প্রিন্সিপাল অ্যালকালয়েড যেটা বলেছিলাম স্ট্রিকনিন এবং ব্রুসিন হচ্ছে মেজর অ্যালকালয়েড যেটা পাওয়া যায়। এখানে R1 এবং R2 দুইটা সাবস্টিটিউয়েন্ট গ্রুপ আছে। এই সাবস্টিটিউয়েন্ট গ্রুপের উপরে এখানে দেখতে পাচ্ছ R1 এবং R2 সাবস্টিটিউয়েন্ট গ্রুপের উপরে নির্ভর করে যখন দুইটাই হাইড্রোজেন হচ্ছে, R1 এবং R2 বোথ আর হাইড্রোজেন, তখন এই কম্পাউন্ডের নাম স্ট্রিকনিন। যখন দুইটাই OCH3 তখন এই কম্পাউন্ডের নাম ব্রুসিন। এছাড়াও R1 যখন হাইড্রোজেন এবং R2 যখন OCH3 তখন তার নাম আলফা কোলোব্রিন। অল্টারনেটিভলি যখন R1 OCH3 এবং R2 হাইড্রোজেন তখন তার নাম হচ্ছে বিটা কোলোব্রিন।
এটা ভূমিসিনের স্ট্রাকচার। স্ট্রিকনিন এবং ভূমিসিন স্ট্রাকচারের সিমিলারিটিজ আছে। মেজর পার্থক্যটা হচ্ছে এই অংশটুকুতে একটু পার্থক্য। এটা লোগানিন, একটা গ্লাইকোসাইড। গ্লাইকোসাইডের সঙ্গে আমরা দেখব যে গ্লাইকোসাইড গুলো দুইটা অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে গ্লাইকন পার্ট আর একটা অ্যাগ্লাইকন পার্ট। গ্লাইকন পার্টটা হচ্ছে গ্লুকোজ মলিকিউল এবং অ্যাগ্লাইকন পার্টটা বিভিন্ন ধরনের গ্রুপ অফ কম্পাউন্ড হতে পারে। তো এখানেও দেখতে পাচ্ছ এটা অ্যাগ্লাইকন পার্ট অফ গ্লাইকোসাইড লোগানিন, এবং এটা গ্লুকোজ, এটা হচ্ছে গ্লাইকন পার্ট অফ লোগানিন। এটা একটা গ্লাইকোসাইড। এছাড়াও আরো বলেছি ক্লোরোজেনিক অ্যাসিড, এটা ক্লোরোজেনিক অ্যাসিডের স্ট্রাকচার, ক্যাফেটনিক অ্যাসিড। ব্যবহার, কি কি কাজে ব্যবহার করা যায়? Used as circulatory stimulant in surgical shock and alcohol poisoning. সার্জারি জনিত কোনো শক, মানে অজ্ঞান হয়ে পড়া, এবং অ্যালকোহল পয়জনিং এ যদি মূর্ছা যায় তো সেক্ষেত্রে সার্কুলেটরি স্টিমুল্যান্ট হিসেবে এদের ব্যবহার করা হয়। এছাড়া বিটার টনিক অ্যান্ড ভার্মিন কিলার, ভার্মিন মানে কৃমিনাশক হিসেবে ব্যবহার করা যায়, বিটার টনিক হিসেবে ইউজ করা হয়। গিভেন ইন অ্যাটনিক ডিসপেপসিয়া, ডিসপেপসিয়া মানে হচ্ছে বদ হজম বা হজমের সমস্যা। আর অ্যাটনিক ডিসপেপসিয়া বলতে বোঝায় যে শক্তি নেই, শরীরে দুর্বলতা জনিত শক্তি যদি না থাকে সেক্ষেত্রে যে ধরনের বদহজম বা ক্ষুধামন্দা হয় সেরকম একটা অবস্থা। এছাড়াও নার্ভিন এবং সেক্স টনিক হিসেবে ব্যবহার করা হয়। ইমপ্রুভস অ্যাপিটাইট অ্যান্ড ডাইজেশন, ইনক্রিজ টোন অফ ইন্টেস্টাইন। এ সকল কাজে আমরা এই আমাদের স্ট্রিকনস কম্পাউন্ড ব্যবহার করে থাকি। স্ট্রিকনিন নাক্স ভূমিকা ইউজ করা হয়। টক্সিসিটি, নাক্স ভূমিকা পাওয়ারফুল পয়জন কম্পাউন্ড কন্টেন করে এবং লার্জ ডোজে তারা টেটানিক কনভালশন, মানে টিটেনাসে যেরকম খিঁচুনি তৈরি হয়, মাস্কুলার কনভালশন তৈরি হয়, সেই ধরনের টেটানিক কনভালশন তৈরি করে এবং মৃত্যুও ঘটাতে পারে। এটা হচ্ছে নাক্স ভূমিকার টক্সিসিটি। ওই মোটরি বলুন স্যার, তো যে গান লেখে তাকে কি বলে? গীতিকার। আর যে সুর বাঁধে তাকে কি বলে? সুরকার। আর যে প্রাইভেট পড়ে তাকে প্রাইভেট কার। কি বললি? পরের আমাদের প্ল্যান্ট সোর্স আর্গট। আর্গটের যে বায়োলজিক্যাল নেম সেটা হচ্ছে ক্লাভিসেপস পারপুরিয়া। এটা এক ধরনের ফাঙ্গাস। এর নামকরণটা এসেছে ক্লাভিসেপস মানে ক্লাব লাইক ক্যারেক্টার অফ দ্য স্ক্লেরোটিয়াম। ফাঙ্গাসের চারিদিকে ফাঙ্গাসের যে স্ক্লেরোটিয়াম থাকে সেই স্ক্লেরোটিয়াম থেকে এসেছে ক্লাভিসেপস নামটা। এখানে ক্লাব লাইক মানে মুগুরের মতো দেখতে বা হাতের বৃদ্ধাঙ্গুলির মতো দেখতে এরকম স্ট্রাকচারের জন্য এই ফাঙ্গাসের স্ক্লেরোটিয়ামের এ ধরনের স্ট্রাকচারের জন্য এই ক্লাভিসেপস অংশটুকু নেওয়া। যেমন এই যে কালো যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারের জন্য এর নামকরণটা হয়েছে ক্লাভিসেপস। আর পারপুরিয়া মানে হচ্ছে পার্পল কালার, পার্পল কালার থেকে এর নামটা এসেছে পারপুরিয়া। তো বায়োলজিক্যাল নেম আমরা ব্যবহার করি এই যে ফাঙ্গাসের ড্রাইড স্ক্লেরোটিয়াম আমরা ইউজ করি, যার বায়োলজিক্যাল নেম হচ্ছে ক্লাভিসেপস পারপুরিয়া। এটা গ্রোজ ইন দ্য ওভারি অফ রাই প্ল্যান্ট। রাই শস্য তোমরা নাম শুনে থাকবে, গমের মতো দেখতে। এই খেতে এই রাই খেতে যে রায়ের যে ওভারি, ফুলের যে ওভারি, গর্ভদণ্ড, সেই ওভারিতে এই ছত্রাকগুলো অ্যাজ এ পরজীবী হিসেবে জন্মায় এবং সেটা পরবর্তীতে এরকম রাই শস্যের সাথে যখন রাইটা বা বৃদ্ধি পায় সেক্ষেত্রে এরকম বের হয়ে উপাঙ্গ হিসেবে বের হয়ে আসে। তো রায়ের ওভারিতে এরা জন্মায়। যে রাই গাছ যেটা নাম সিকেল সেরিয়ালিপ, এই রাই প্ল্যান্টের ওভারিতে যে ফাঙ্গাস জন্মায়, এই ফাঙ্গাসটা বড় হয়ে যখন শুকিয়ে যায় তার স্ক্লেরোটিয়াম আমরা শুকনো স্ক্লেরোটিয়াম অ্যাজ এ আর্গটের সোর্স হিসেবে ব্যবহার করি। ফ্যামিলি ক্লাভিসিপিটাসি,
Geographical source found in Hungary, Switzerland, Germany, France, Spain, Russia and India. এই যে রাই সোর্সের রাই ফলের একটা অংশ, এখানে এই যে কালো কালো যে জিনিসগুলো ছত্রাকের যে অংশ উপাঙ্গ বের হয়েছে এগুলোই আসলে আর্গোটে সোর্স হিসেবে ইউজ করা হয়। এখানে দেখতে পাচ্ছ রাই রাই শস্য আহরণ করে নেয়ার পরে তার মধ্যে কালো কালো যে ইম্পিউরিটিস বা রায়ের যে রাই নয় কিন্তু অন্য যে অংশ, এই অংশগুলোই হচ্ছে আর্গট। এখানে দেখতে পাচ্ছ এই রাই গমের মতো এই অংশটা বের করে নেওয়ার পরে এর সাথে এই কালো যে অংশগুলো ক্লাবিসেপস টাইপ, ক্লাব টাইপ দেখতে, এগুলো হচ্ছে রাই সোর্স, আর্গট সোর্স, সরি। এরপরে আসছি কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস। ইম্পর্টেন্ট অ্যালকালয়েডস যেগুলো এখানে পাওয়া যায় সেটা হচ্ছে আর্গোমেট্রিন বা আর্গোনোভিন, আর্গোটামিন এবং আর্গোটক্সিন। সবগুলো কম্পাউন্ডই টক্সিক কম্পাউন্ড। অন দ্য বেসিস অফ ওয়াটার সলিবিলিটি এই অ্যালকালয়েড গুলোকে যে অ্যালকালয়েড আর্গট অ্যালকালয়েড যেগুলো পাওয়া যায় তাদেরকে দুইটা গ্রুপে ভাগ করা হয়। একটা হচ্ছে ওয়াটার সলিবল আর্গোমেট্রিন গ্রুপ, মানে পানিতে সলিবল হয় এরকম, তাদেরকে বলছি আমরা আর্গোমেট্রিন গ্রুপ। আর যেগুলো ওয়াটারে সলিবল হয় না সেগুলো হচ্ছে আর্গোটামিন এবং আর্গোটক্সিন গ্রুপ। আমরা অন দ্য বেসিস অফ ওয়াটার সলিবিলিটি এই যে তিনটা ক্লাস বললাম বেসিক্যালি। একটা ক্লাস ওয়াটার সলিবল হয় না সেটা হচ্ছে আর্গোমেট্রিন, সরি, একটা ক্লাস টোটালি ওয়াটার সলিবল সেটা আর্গোমেট্রিন গ্রুপ। আর দুইটা ক্লাস আছে যেটা ওয়াটার সলিবল হয় না, সেগুলো হচ্ছে একটা আর্গোটামিন গ্রুপ আর একটা আর্গোটক্সিন গ্রুপ। আমরা চার্টে যদি দেখি এক্সাম্পল সহ, তো গ্রুপ 1 আর্গোমেট্রিন, এটা ওয়াটার সলিবল, এক্সাম্পল আর্গোমেট্রিন, আর্গোমেট্রিনিন। আর ওয়াটার ইনসলিবল গ্রুপটাকে আবার দুইটা ভাগে ভাগ করছি, গ্রুপ 2 এবং গ্রুপ 3। গ্রুপ 2 তে যেটা আর্গোটামিন গ্রুপ, তাদের এক্সাম্পল হচ্ছে আর্গোটামিন, আর্গোটামিনিন, আর্গোসিন, আর্গোসিনিন। আর আর্গোটক্সিন যে গ্রুপটা তার এক্সাম্পল আর্গোক্রিস্টিন, আর্গোক্রিস্টিনিন, আর্গোক্রিপ্টিন, আর্গোক্রিপ্টিনিন, আর্গোকর্নিন এবং আর্গোকর্নিনিন। প্রত্যেকটা নামের মধ্যে একটা আরেকটার সাথে সিমিলারিটিজ আছে, তোমরা এভাবে প্র্যাকটিস করলে খুব সহজেই মনে রাখতে পারবে। গ্রুপ 1 যেটা সেটা লাইসার্জিক অ্যাসিড অর ইটস আইসোমার এই অ্যামাইনো অ্যাসিডের সাথে লিঙ্ক আপ অবস্থায় থাকে। দ্যাট মিনস এই কম্পাউন্ড গুলো গ্রুপ 1 এর আর্গোমেট্রিন এবং আর্গোমেট্রিনিনের মধ্যে যে লাইসার্জিক অ্যাসিড থাকে, লাইসার্জিক অ্যাসিডটা অন্য একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে বন্ড তৈরি করে থাকে। অন্যদিকে আর্গোটামিন এবং আর্গোটক্সিন যে দুইটা গ্রুপ, এগুলো হচ্ছে পলিপেপটাইডস, যার মধ্যে এই কম্পাউন্ডগুলোর মধ্যেকার লাইসার্জিক অ্যাসিড অথবা লাইসার্জিক অ্যাসিড অংশটুকু অন্য একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে বন্ড করে লিঙ্ক আপ অবস্থায় থাকে। এই আইসোলাইসার্জিক বা লাইসার্জিক অ্যাসিড থেকে যে কম্পাউন্ডগুলো তৈরি হয়, যেমন এখানে বিভিন্ন এক্সাম্পল দেখছো, এদের পোটেন্ট ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি আছে এবং শরীরে বিভিন্ন ধরনের টক্সিক অ্যাকশন দিয়ে থাকে। তোমরা ফার্মাকোলজিতে লাইসার্জিক অ্যাসিড ডেরিভেটিভস, ট্রাঙ্কুলাইজার বা সাইকোমাইমেটিক ড্রাগ পড়ার সময় এগুলো ডিটেলস জানতে পারবে। এছাড়া অন্যান্য কম্পাউন্ডের মধ্যে আছে হিস্টামিন, টাইরামিন, পিউট্রিসিন, স্টেরলস, এটা স্টেরলস সাথে আছে আর্গোস্টেরল, ফানজেস্টেরল। এছাড়াও আছে অ্যাসিটাইল কোলিন, আর্গোফ্লাভিন, আর্গোটিক অ্যাসিড, ম্যানিটল, সাকসেনিক অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড। এছাড়াও কিছু অ্যামাইনো অ্যাসিডও আছে। এই যে অ্যামাইনো অ্যাসিড বলছি, এই অ্যামাইনো অ্যাসিডের সাথে আসলে লাইসার্জিক অ্যাসিড গুলো যুক্ত অবস্থায় থাকে। ইউজ আর্গট এবং আর্গোমেট্রিন এরা অক্সিটোসিক হিসেবে ব্যবহার করা হয়, ভ্যাসোকনস্ট্রিক্টর হিসেবে ব্যবহার আছে এবং অ্যাবর্টিফ্যাসিয়েন্ট হিসেবেও ব্যবহার আছে। অ্যাবর্টিফ্যাসিয়েন্ট মানে হচ্ছে বাচ্চা জন্মদানের সময় যে জরায়ুকে সংকোচিত করতে হয়, জরায়ুকে ফোর্সফুলি প্রেসার দিয়ে কনস্ট্রিক্ট করতে হয়, ফলে বাচ্চা জরায়ু মুখ দিয়ে বের হয়ে আসে, সেই ধরনের অ্যাকশনকে বলা হয় অ্যাবর্টিফ্যাসিয়েন্ট অ্যাকশন। অক্সিটোসিকও তাই, যে অ্যাকশনকে
মেডিকেলি সে ধরনের অ্যাকশনকে অক্সিটোসিক বলা হয়, যে যে কারণে জরায়ু সংকুচিত হয়। এছাড়াও ব্লাড ভেসেলের উপরে এদের কনস্ট্রিক্টরি অ্যাকশন আছে। এই কনস্ট্রিক্টরি অ্যাকশন থাকার কারণে এরা যে কোনো জায়গায় ব্লিডিং বন্ধ করে দিতে পারে। এজন্য এদেরকে এই যে অক্সিটোসিক এবং অ্যাবর্টিফিশিয়েন্ট এই অ্যাকশনের জন্য এদেরকে ডেলিভারি, দ্যাট মিন্স বাচ্চা প্রসবের জন্য ব্যবহার করা হয়। এছাড়াও এর ভ্যাসোকনস্ট্রিক্টরি পারপাস অ্যাকশনের জন্য পোস্টপার্টাম হেমোরেজ এটা বন্ধ করার জন্য ব্যবহার করা হয়। বাচ্চা জন্মানোর পরে যে ব্লিডিং হয় সেটা বন্ধ করার জন্য, কমানোর জন্য অ্যাজ এ ভ্যাসোকনস্ট্রিক্টরি সাবস্টেন্স হিসেবে আর্গোট এবং আর্গোমেট্রিন ব্যবহার করা হয় ইনজেকশন আকারে। এছাড়াও আর্গোমেট্রিনের স্টিমুলেটরি অ্যাকশন আছে অন দ্য ইউটেরাইন মাসল টোনকে এরা ইনক্রিজ করে এবং পোস্টপার্টাম হেমোরেজকে এরা বন্ধ করে দিতে পারে। আর্গোটামিন অলসো ইউজ ইনটু দ্য ট্রিটমেন্ট অফ মাইগ্রেন ট্রিটমেন্টে এদের ব্যবহার আছে। লাইসার্জিক অ্যাসিড, ডাইথাইলামিন এলএসডি ডেরিভেটিভস বলা হয়, ডাইথাইলামাইড, এদের পোটেন্ট সাইকোমাইমেটিক অ্যাকশন আছে। যেটা বললাম যে তোমরা ট্র্যাঙ্কুলাইজার বা ড্রাগ অ্যাক্টিং অন সিএনএস এই চ্যাপ্টার পড়ার সময় লাইসার্জিক অ্যাসিড ডেরিভেটিভস, তারপরে হচ্ছে বিভিন্ন সাইকোমাইমেটিক্স, এদের স্ট্রাকচার, কেমিস্ট্রি এবং হচ্ছে ফার্মাকোলজি, এগুলো ইউজ, অ্যাপ্লিকেশন, এগুলো ডিটেলস জানবে। এখানে কম্পাউন্ডের স্ট্রাকচার দেওয়া আছে। এটা বেসিক স্ট্রাকচার অন দ্য বেসিস অফ আর পোর্শন, আর ফাংশনাল গ্রুপের বিভিন্ন চেঞ্জের কারণে বিভিন্ন নামকরণ, যেমন লাইসার্জিক অ্যাসিড আর যখন হাইড্রোক্সিল গ্রুপ হয়, দ্যাট মিনস এখানে একটা কার্বক্সিলিক গ্রুপ থাকলে সেটার নাম হচ্ছে লাইসার্জিক অ্যাসিড। CONH2 হলে, দ্যাট মিনস আর গ্রুপটা অ্যামিন একটা গ্রুপ হলে সেটা হচ্ছে আর্জিন। একইভাবে এরকম আরো দুটো ফাংশনাল গ্রুপের জন্য আর্গোমেট্রিন এবং মিথাইল আর্গোমেট্রিন কম্পাউন্ড হয়ে থাকে এই বেসিক স্ট্রাকচার থেকে। এছাড়াও যেহেতু আমরা স্টেরয়েড এখানে বা স্টেরল কম্পাউন্ড পাওয়া যায়, এই যে স্টেরলের নাম বলেছি, সো এই স্টেরল, আর্গোস্টেরল এবং এটা ফানজিস্টেরল। আর্গোস্টেরল এবং ফানজিস্টেরলের স্ট্রাকচারের মধ্যে সিমিলারিটিজ আছে, প্রায় একই রকম কম্পাউন্ড। এছাড়াও আইসোলাইসার্জিক অ্যাসিড এবং টাইরামিন এই কম্পাউন্ডগুলো পাওয়া যায়। আমরা আরেকটা জিনিস আর্গোটের পড়বো, সেটা হচ্ছে আর্গোট টক্সিসিটি বা ডেঞ্জার অফ আর্গোট, অথবা মেডিকেলে আমরা এটাকে বলতে পারি আর্গোটিজম। আমরা এর আগের ক্লাসগুলোতে অ্যাট্রোপিন পয়জনিং দেখেছি, সেরকমই একটা বিষয় আর্গোট টক্সিসিটি। আর্গোট টক্সিসিটি আসলে কেন হয়? আমরা বলেছি যে রাই ফিল্ডে এই ফাঙ্গাসগুলো, রাই যখন চাষ করা হয়, তো এই রায়ের যে ওভারি, সেখানে তোমার হচ্ছে আগে থেকেই লুকিয়ে থাকা এই ফাঙ্গাসগুলো রাই শস্যের সাথে বড় হয়। তো যখন এরকম রাই শস্য কালেক্ট করে নেওয়া হচ্ছে, এই রায়ের এরকম শস্য শীষ থেকে যখন এরকম রাই কালেক্ট করে নেওয়া হচ্ছে, এগুলো বাছাই করা হয় অবশ্যই। এভাবে রাই শস্যের সাথে আর্গোট, এই ফাঙ্গাসের যে স্ক্লেরোটিয়াম, এগুলোও চলে আসে। তারপরে বাছাই শেষে রাইগুলো আলাদা করে নেওয়া হয় এবং আর্গোট এগুলো আলাদা করে অন্য কাজে বা ফেলে দেওয়া হয়। তো যদি কোনো কারণে এই রায়ের সাথে এই আর্গোট গুলো থেকে যায় এবং এগুলো ভাঙানোর শেষে, মানে এই রাই থেকে যখন রায়ের পাউডার, দ্যাট মিনস আটা তৈরি করা হয়, তো সেক্ষেত্রে কিছু পরিমাণ আর্গোট যদি রায়ের আটায় মিশে যায়, তো সেক্ষেত্রে এই রায়ের থেকে যে তৈরি করা ময়দা বা আটা, এটা দিয়ে প্রস্তুতকৃত খাবার যদি কেউ খায়, বেশি পরিমাণে খায়, দ্যাট মিনস আর্গোটের ডোজটা যদি শরীরে বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে আর্গোটের টক্সিসিটি দেখা দেয়। এই টক্সিসিটি বা আর্গোটের যে অতিরিক্ত ডোজ ইন দ্য বডি, তার ফলশ্রুতিতে যে ডিজিজ মানব দেহে বা অন্যান্য পশুর শরীরে, যারা মানব দেহে তৈরি হবে এই আটা থেকে তৈরি খাবার খাওয়ার কারণে, সেটা রুটি হতে পারে অথবা বিস্কিট বা এরকম অন্য কোনো খাদ্য যদি মানুষ বেশি করে খায়, তো সেক্ষেত্রে মানুষের শরীরে ডিজিজ তৈরি হবে। আর এই রাই শস্য যদি সরাসরি পশুকে খাওয়ানো হয় উইথ আর্গোট, সেক্ষেত্রে পশু পাখি মানে গরু বা অন্যান্য পশু, গবাদি পশুর ক্ষেত্রে এ ধরনের ডিজিজ ডেভেলপ করবে, যাকে আমরা বলছি আর্গোটিজম। দুই ধরনের আর্গোটিজম পাওয়া যায়। আর্গোটিজমকে দুটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। তার আগে আমরা একটু আর্গোটিজমের
ফিগার দেখে আসি। এই যে মানব শরীরে আর্গটিজমের রেজাল্ট এরকম পচন ধরে যায়, হাতে পায়ে এরকম পচন ধরে গেছে আর্গটিজমের কারণে, আর্গো টক্সিসিটির কারণে। গবাদি পশুর শরীরে এই যে আর্গটিজমের কারণে এই অংশটা ছবিতে দেখা যাচ্ছে কিনা, তো এই অংশটুকু পচন ধরে গেছে, ক্রনিক ইনফ্লামেশন। তো এই ঘটনাটাকে আমরা বলছি আর্গটিজম। দুইটা ক্যাটাগরির আর্গটিজম পাওয়া যায় পৃথিবীতে, একটা হচ্ছে ফ্রান্সে আর একটা হচ্ছে রাইন ইন জার্মানি। রাইন একটা স্টেট, জার্মানির একটা স্টেট, যেটার ইস্ট পোর্শনে এরকম আর্গটিজম দেখা গিয়েছিল। ফার্স্ট যে ক্যাটাগরি যেটা ফ্রান্সে দেখা গিয়েছিল, এখানে দেখা যায় যে যে জায়গাগুলোতে আর্গো টক্সিসিটি হয় সেখানে গ্যাংগ্রিন বা পচন ধরে যায়, এবং এটা এই গ্যাংগ্রিন আসলে ডেভেলপ করে ওই অংশে সাফিসিয়েন্ট অ্যামাউন্টে ব্লাড পৌঁছাতে পারে না, যেটা আমরা বলেছিলাম যে আর্গোট বা যেটা অ্যাকশনে আমরা দেখেছি থেরাপিউটিক অ্যাকশন, আর্গোট এবং আর্গোমেট্রিনের ভ্যাসোকনস্ট্রিক্টরি অ্যাকশন আছে। সো এই ভ্যাসোকনস্ট্রিক্টরি অ্যাকশনের কারণে অ্যাফেক্টেড অংশ, আর্গটিজমের যে অ্যাফেক্টেড পার্ট, সেই পার্টে যথেষ্ট পরিমাণে ব্লাড ফ্লো করতে না পারলে সেই জায়গাটা, সেই অংশে আর্গটিজমের ঘটনা ঘটে, মানে সেই জায়গাটাতে পচন ধরে। আর আরেকটা অংশ, আরেকটা ক্যাটাগরি যেটা রাইন ইস্ট পোর্শন অফ দ্য রাইন ইন জার্মানিতে দেখা গিয়েছিল, সেটা হচ্ছে কনভালশন, খিঁচুনি তৈরি হয় আর্গটিজমের কারণে পশু বা মানব শরীরে খিঁচুনি তৈরি হয়। এটা আসলে ডেভেলপ করে ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ ডেফিসিয়েন্সির কারণে যে কনভালশন তৈরি হয়। এটা সেকেন্ড টাইপ আর সেকেন্ড ক্যাটাগরি অফ আর্গটিজম। আমাদের আর্গট নিয়ে আলোচনা এখানে শেষ। তুমি লেখাপড়া জানো? জানি। কোন পর্যন্ত পড়ছাও? থ্রিটা ছিলাম, এবার ওয়ান উঠলাম। মাইসে থ্রি থেকে ফোরে যায়, তুমি ওয়ানেই লেখে। বারে মাস্টারটা নিচ মিহি নামার দিকে একবারে নিচে নামছি, ঘেকত করে আর নামাবার পারে না। আমি স্কুলে যাই না। আমাদের পরের যে প্ল্যান্ট সোর্স সেটা ক্যাথারান্থাস। তোমরা এটা নিজেরা দেখে থাকবে, খুব প্রচলিত। বাগানে এটা ফুল গার্ড অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে বা ফুলের গাছ হিসেবে আমরা শোভাবর্ধনকারী গাছ হিসেবে বাগানে লাগিয়ে থাকি। এটা নয়নতারা বাংলায় বলা হয়, এরকম সুন্দর ফুল হয়। তো এই হচ্ছে ক্যাথারান্থাস প্ল্যান্ট। আমরা ক্যাথারান্থাস সম্পর্কে অ্যাজ এ ইন্ডোল অ্যালকালয়েড সোর্স হিসেবে আমরা ক্যাথারান্থাসের সোর্স নিয়ে আলোচনা করব এখন। আমরা যেটা ব্যবহার করি ক্যাথারান্থাসের বায়োলজিক্যাল সোর্স, হোল প্ল্যান্ট পার্ট, এই নয়নতারা গাছের সমস্ত অংশ, ফুল, ফল, এমনকি শিকড়, এটা শুকিয়ে নিয়ে অ্যাজ এ ইন্ডোল অ্যালকালয়েড সোর্স হিসেবে ব্যবহার করা যায়। ফ্যামিলি অ্যাপোসাইনাসি। দুটো বায়োলজিক্যাল সোর্স, একটা হচ্ছে ক্যাথারান্থাস রোজিয়াস অথবা ভিনকা রোজিয়া। এই দুটো সোর্স থেকে আমরা ইন্ডোল অ্যালকালয়েড এক্সট্রাক্ট করি। ফ্যামিলি অ্যাপোসাইনাসি জিওগ্রাফিক্যাল সোর্স, নেটিভ টু মাদাগাস্কার। এছাড়াও অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে সাউদার্ন ফ্লোরিডা, আফ্রিকা, ইন্ডিয়া, বাংলাদেশ, থাইল্যান্ড এবং বিভিন্ন গ্রীষ্মমণ্ডলীয় ট্রপিক্যাল কান্ট্রিতে এটা অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে বাগানে লাগানো হয়। কেমিক্যাল কনস্টিটিউয়েন্টের মধ্যে আমরা বলবো 90টা অ্যালকালয়েড এখানে পাওয়া যায়, বিভিন্ন গ্রুপ অফ অ্যালকালয়েড। তার মধ্যে আছে ইন্ডোল মনোমারিক, বিভিন্ন মনোমারিক গ্রুপ আছে, মনোমারিক কম্পাউন্ড আছে, আবার ডাইমারিক কম্পাউন্ড আছে। মনোমারিক হচ্ছে একটা মনোমার দিয়ে গঠিত, আর ডাইমারিক হচ্ছে দুইটা মনোমার একসাথে বন্ড করে কম্পাউন্ড তৈরি করলে তাকে আমরা বলি ডাইমার। তো ইন্ডোল মনোমারিকের মধ্যে এক্সাম্পল হচ্ছে ভিন্ডোলিন এবং ক্যাথারান্থিন। আর ডাইমারিক অ্যালকালয়েডের মধ্যে আছে ভিনব্লাস্টিন, ভিনক্রিস্টিন, ভিনডেসিন। এখানে যেটা দেখতে পাচ্ছ এটা একটা ডাইমারিক কম্পাউন্ড, এর মধ্যে এই অংশটুকু একটা মনোমার এবং এই অংশটুকু আর একটা মনোমার। আমরা যদি একটু ড্র করে দেখাই, তো সেক্ষেত্রে আমাদের এটা একটা মনোমার এবং এটা আর একটা মনোমার। এই দুইটা মনোমার যখন একে অপরের সাথে যুক্ত হচ্ছে তখন তাকে আমরা বলছি ডাইমার। তো এই ভিনব্লাস্টিন এবং ভিনক্রিস্টিন এরা একটা ডাইমার কম্পাউন্ড, কমপ্লেক্স কম্পাউন্ড। এখানে দেখতে পাচ্ছ এইখানে একটা আর গ্রুপ আছে, না এটা নয়, এই জায়গাতে একটা আর গ্রুপ আছে। এই আর গ্রুপের উপরে দুটা, যখন এটা একটা CHO অ্যালডিহাইড গ্রুপ হচ্ছে, তো তখন আমরা এই কম্পাউন্ডের পুরো একটা কম্পাউন্ডের নাম দিচ্ছে ভিনক্রিস্টিন। আর যখন সেটা একটা মিথাইল গ্রুপ হচ্ছে তখন পুরো কম্পাউন্ডের নাম হচ্ছে ভিনব্লাস্টিন। তো এই ভিনব্লাস্টিন, ভিনক্রিস্টিন একটা
widely used anti-cancer alkaloid. এই অ্যান্টি ক্যান্সার থেরাপি বা অ্যান্টি ক্যান্সার অ্যালকালয়েড বা অ্যান্টি ক্যান্সার ড্রাগে তোমরা এদের সম্পর্কে ডিটেলস, এদের মেকানিজম অফ অ্যাকশন, ফার্মাকোলজি, ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডাইনামিক্স এগুলো সম্পর্কে জানতে পারবে। পাশাপাশি ব্যবহারও জানতে পারবে ফার্মাকোলজিতে ইন কেস অফ অ্যান্টি ক্যান্সার ড্রাগ চ্যাপ্টারে। তো এগুলো ডাইমারিক অ্যালকালয়েডস। আর অন্যান্য অ্যালকালয়েডের মধ্যে আছে অ্যাজমালিসিন, রিজারপিন, সারপেন্টিন এবং টেট্রাহাইড্রো অ্যালস্টোনিন। এই অ্যালকালয়েড গুলোর বাইরে অন্যান্য কম্পাউন্ড যেগুলো নন অ্যালকালয়েড কম্পাউন্ড সেগুলো হচ্ছে মোনোটারপিন, সেসকুইটারপিন, ইন্ডোল এবং ইন্ডোলিন গ্লাইকোসাইড, এগুলো মাইনর কনস্টিটিউয়েন্টে পাওয়া যায়। এরপরে আমরা জানবো ব্যবহার। এখানে অলরেডি ফিগার সম্পর্কে, স্ট্রাকচার সম্পর্কে বলেছি। দিস ইজ এ ডাইমারিক স্ট্রাকচার অফ ভিনব্লাস্টিন এন্ড ভিনক্রিস্টিন, ইন্ডোল অ্যালকালয়েড, ইন্ডোল গ্রুপ অফ কম্পাউন্ড। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ, দিস ইজ ইন্ডোল স্ট্রাকচার। এখানে আরেকটা ইন্ডোল স্ট্রাকচার। এই দুইটা ইন্ডোল কম্পাউন্ড একে অপরের সাথে এই বন্ডের মাধ্যমে, এই বন্ডটার মাধ্যমে যুক্ত হয়ে একটা ডাইমার কম্পাউন্ড তৈরি করেছে, ডাইমার অ্যালকালয়েড। ব্যবহার in case of treatment of diabetes and wasp sting, বিভিন্ন কীট পতঙ্গ যদি কামড় দেয় সেই কারণে যদি বিষাক্ততা তৈরি হয়, সেগুলো ট্রিটমেন্টের জন্য এই এক্সট্রাক্ট অ্যালকালয়েড নয়নতারার এক্সট্রাক্ট ব্যবহার করা হয়। এছাড়া অ্যান্টি ক্যান্সার এজেন্ট, অ্যান্টি ক্যান্সার কম্পাউন্ডের মধ্যে আছে বিশেষ করে ভিনব্লাস্টিন এবং ভিনক্রিস্টিন। এরা অ্যান্টি ক্যান্সার ড্রাগ, অ্যান্টি ক্যান্সার অ্যালকালয়েড, এগুলো অ্যান্টি ক্যান্সার এজেন্ট হিসেবে ইউজ করা হয়। ভিনব্লাস্টিন সালফেট, এটাকে আমরা হজকিন্স ডিজিজে, এক ধরনের ক্যান্সার, এই হজকিন্স ডিজিজ ট্রিটমেন্টে বা কিউরে ব্যবহার করি। এছাড়া ভিনক্রিস্টিন সালফেট, এটা ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ লিউকেমিয়া ইন চিলড্রেন, বাচ্চাদের লিউকেমিয়া, এটা ট্রিটমেন্টে ব্যবহার করা হয়। আমাদের মোটামুটি এই জায়গাটাতে এসে ইন্ডোল অ্যালকালয়েডের সোর্স, 4টা সোর্সের আলোচনা শেষ হচ্ছে। এই স্লাইড থেকে আমরা আলোচনা করব ইমিডাজোল অ্যালকালয়েড সম্পর্কে। ইমিডাজোল অ্যালকালয়েড, এটা একটা ইমিডাজোল অ্যালকালয়েড ইন্ডোলিজিডিন। এখানে একটু ভুল হচ্ছে সম্ভবত, ইমিডাজোল অ্যালকালয়েড আমাদের এই স্ট্রাকচারটা imidazole, indolizidin, this is imidazole ring। আমাদের একটু ভুল হয়েছে। so this is imidazole nucleus। এই ধরনের স্ট্রাকচার যে ধরনের অ্যালকালয়েডের যে কম্পাউন্ডগুলোর মধ্যে পাওয়া যায় তাদেরকে আমরা বলি ইমিডাজোল অ্যালকালয়েডস। তো ইমিডাজোল অ্যালকালয়েডের একটাই সোর্স আমরা পড়বো, সেটা হচ্ছে পিলোকার্পিন আর জাবোরান্ডি। এই একটা সোর্সে দিয়ে আমরা ইমিডাজোল গ্রুপ অফ অ্যালকালয়েডটা শেষ করব। পিলোকার্পিন আর জাবোরান্ডি প্ল্যান্টটাকে দেখতে এরকম দেখা যায়। এর পাতা, ফুল, ফলের ফিগার এখানে দেখানো হচ্ছে, বিভিন্ন অংশ, বোটানিক্যাল ফিগার। এছাড়াও এরকম সুন্দর ফুলের গুচ্ছ, পুষ্পমঞ্জরি তৈরি হয়। এবং এই প্রত্যেকটা, এটা একটু দূর থেকে দেখা যাচ্ছে, এরকম সুন্দর একটা ফুল তৈরি হয়। এবং এটা কাছ থেকে ক্লোজ শট, বিভিন্ন এর গায়ে বিভিন্ন অনেকগুলো ফুল দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা ফুল নিষেক পরবর্তী সময়ে বিভিন্ন একগুচ্ছ ফলে তৈরি হয়। এবং এটা দেখতে পাচ্ছ যে কলার গাছের মতো, এরকম কলা গাছের যেরকম কলার কাঁদিতে কলা ধরে, এরকম হচ্ছে অনেকগুলো ফল, একটা দণ্ডেই অনেক ফল, প্রত্যেকটা ফুল থেকে ফল ডেভেলপ করেছে। তো এগুলো বিভিন্ন অংশ আমরা যা পিলোকার্পিন বা জাবোরান্ডির বিভিন্ন প্ল্যান্ট পার্টস বা প্ল্যান্ট সোর্সের ছবি দেখালাম। তো ব্যবহার করে ড্রাইড লিফলেটস অফ পিলোকার্পাস জাবোরান্ডি আর পিলোকার্পাস মাইক্রোফিলাস, আমরা গাছের যে কচি পাতা, পিলোকার্পাসের যে কচি যে পাতাগুলো, সেটা শুকিয়ে নিয়ে ব্যবহার করি। ফ্যামিলির রুটাসি। জিওগ্রাফিক্যাল সোর্স, এটা এক ধরনের ছোট প্ল্যান্ট, শ্রাব, এক ধরনের শ্রাব। নেটিভ টু ব্রাজিল, আমাদের দেশে এটা দেখা যায় না। এছাড়াও সাউথ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ এই কান্ট্রিগুলোতে খুব অল্প পরিমাণে এদেরকে পাওয়া যায়। কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস,
consists of 0.5 to 1% of total alkaloids, 0.5 থেকে 1% টোটাল অ্যালকালয়েড পাওয়া যায়। মোস্ট ইম্পর্টেন্ট অ্যালকালয়েড গুলোর মধ্যে আছে পিলোকার্পিন, আইসোপিলোকার্পিন, পিলোকার্পিডিন, পিলোসিন এবং আইসোপিলোসিন। প্রত্যেকটা কম্পাউন্ডের নামই কিন্তু পিলোকার্পিনের পিলো অংশ থেকে এসেছে। সো তোমরা এই পিলোর সাথে পিলোকার্পিন এবং পিলোকার্পিনের সাথে যে কম্পাউন্ড গুলোর পিলো অংশটুকু এভাবে মিলিয়ে নিয়ে যদি মনে পড়ো বা মনে মুখস্থ করো তাহলে আশা করি মনে থাকবে। অন্যান্য কম্পাউন্ডের মধ্যে আছে মনোটার্পিন, সেস্কুইটার্পিন এবং কিছু ভোলাটাইল অয়েলস যেমন লিমোনিন, সেলোইনিন, আলফা পাইনিন, সিবেইনিন এটসেট্রা। এগুলো কেমিক্যাল কম্পোনেন্টস। আমরা স্ট্রাকচারে যদি দেখি, এই একটা বেসিক স্ট্রাকচার, এখানে আর পোর্শন, আর গ্রুপের উপরে নির্ভর করে একটা কম্পাউন্ডকে আমরা বলছি পিলোকার্পিন। যখন এটা C2H5 আর অংশটুকু C2H5 হচ্ছে তখন তাকে আমরা বলছি পিলোকার্পিন, এবং যখন আর এরকম একটা স্ট্রাকচার আসছে, আর এর সাবস্টিটিউয়েন্ট আসছে, তখন তাকে আমরা বলছি পিলোসিন। ব্যবহার: পিলোকার্পিন হাইড্রোক্লোরাইড এবং পিলোকার্পিন নাইট্রেট, এই দুইটা কম্পাউন্ড পিলোকার্পিন হাইড্রোক্লোরাইড এবং পিলোকার্পিন নাইট্রেট, এদের অপথ্যালমিক প্রিপারেশন তৈরিতে ব্যবহার আছে, কারণ এদের মায়োটিক অ্যাকশন আছে। মায়োটিক অ্যাকশন কি আমরা অলরেডি আগের ক্লাসগুলোতে ডিসকাস করে এসেছি। চোখের পিপিল যে কম্পাউন্ডগুলো ছোট করে দেয়, কনস্ট্রিক্ট করে দেয়, সেই কম্পাউন্ডগুলো আমরা বলি মায়োটিক কম্পাউন্ড, আর যেগুলো চোখের পিপিলের সাইজ বড় করে দেয় তাদেরকে আমরা বলি মাইট্রিয়াটিক কম্পাউন্ড, অ্যাজ ফর এক্সাম্পল অ্যাট্রোপিন। সো এই পিলোকার্পিন হাইড্রোক্লোরাইড এবং পিলোকার্পিন নাইট্রেটের বিপরীত, অ্যাট্রোপিন যে ধরনের অ্যাকশন দেয় তার বিপরীত ধরনের অ্যাকশন আছে এই চোখের পিপিলের উপরে। সো এদেরকে আমরা অ্যাট্রোপিন পয়জনিং বা অ্যাট্রোপিনের অ্যান্টাগনিস্ট হিসেবে ব্যবহার করতে পারি। এছাড়াও ইন দ্য ট্রিটমেন্ট অফ গ্লুকোমা, গ্লুকোমাতে চোখের যে ফ্লুইড থাকে তার প্রেশার অনেক বেড়ে যায়। ডায়াবেটিসে গ্লুকোমা একটা মেজর প্রবলেম। সো চোখের ইন্টারনাল যে প্রেশার, অসমোটিক প্রেশার, এটা কমানোর জন্য, যেটা গ্লুকোমাতে ডেভেলপ করে, এটা কমিয়ে আনার জন্য আমরা পিলোকার্পিন এটা ব্যবহার করি। পিলোকার্পিন হাইড্রোক্লোরাইড এবং পিলোকার্পিন নাইট্রেট অ্যাজ এ সল্ট হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও ওরালি এদেরকে ব্যবহার করা হয় ইন কেস অফ স্টিমুলেটরি অ্যাকশন পাওয়ার জন্য, ইন কেস অফ স্যালিভারি সিক্রেশন, মুখের যে মুখ শুকিয়ে যাওয়া বা মুখ ড্রাই থাকা এই ধরনের সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য, মুখের স্যালিভারি সিক্রেশন বাড়ানোর জন্য আমরা এদেরকে ওরালি অ্যাডমিনিস্টার বা ওরালি খাওয়ার পরামর্শ দিয়ে থাকি। সো আজকে এই পর্যন্তই লেকচার। আমাদের আর একটা লেকচার হলে ইনশাআল্লাহ অ্যালকালয়েড চ্যাপ্টার শেষ হয়ে যাবে। মোটামুটি আজকে আমি এখানে শেষ করছি। সবাইকে ধৈর্য সহকারে এবং অত্যন্ত মনোযোগ সহকারে কষ্ট করে এই আজকের ভিডিও লেকচার দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি খুব দ্রুতই অন্য একটা লেকচারে তোমাদের সাথে কথাবার্তা হবে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ।